ট্রাম্প পুতিন বৈঠক, শান্তির আলো নাকি নতুন রহস্যের ছায়া? আলাস্কার জমাট হিমেল হাওয়া, বাইরে বরফের আস্তর, ভেতরে রাজনৈতিক দাবার বোর্ড। সেখানে মুখোমুখি বসেছিলেন দুই পরাশক্তির দুই কিংবদন্তি, নাম ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। 3 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর দুজনই এলেন সাংবাদিকদের সামনে, কিন্তু প্রশ্ন নয়, শুধু বার্তা। আর সেই বার্তাই যেন গোটা বিশ্বকে ফেলল ধাঁধার মধ্যে। ট্রাম্প প্রথমেই বললেন, আমার সবসময় পুতিনের সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিলেন 2016 সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে ঝড় উঠেছিল সেই তদন্ত সম্পর্কের ওপর ছায়া ফেলেছিল। এক কথায় বন্ধুত্ব ছিল, কিন্তু শত্রুর নজরদারি সেই বন্ধুত্বকে করেছে ক্ষত বিক্ষত। কিন্তু সেই ক্ষত কি আজ ছাড়তে চলেছে, নাকি নতুন কোনো খেলা শুরু হলো? ট্রাম্প জানালেন, বৈঠকে হয়েছে কিছুটা অগ্রগতি এবং উল্লেখযোগ্য সাফল্য, কিন্তু তিনি হঠাৎ থেমে বললেন, চুক্তি হওয়ার আগে কোনো চুক্তি নয়। যেন ইঙ্গিত করলেন যে আলো দেখা যাচ্ছে সেটি হয়তো আসল ভোর নয়, কেবল এক মরীচিকা। পুতিনের বক্তব্য বিশ্বকে চমকে দিল। তিনি বললেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে মূল কারণগুলো দূর করতে হবে। কিন্তু কোন কারণ? ন্যাটোর সম্প্রসারণ নাকি কিয়েভের জেদ? উত্তর আসেনি, থেকে গেল ধোঁয়াশা। ট্রাম্প সংবাদ সম্মেলনে জানালেন, তিনি এখনই ফোন করবেন ন্যাটোতে, ফোন করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে। কিন্তু তার মুখ থেকে বেরিয়ে এলো এমন একটি লাইন যা মুহূর্তেই আগুন ধরালো কূটনৈতিক মহলে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ইউক্রেনেরই নিতে হবে। এমন কথার মানে কি? আমেরিকা কি এখন বলছে তারা চাপ দেবে না, বরং ইউক্রেনকে রাজি হতে হবে? তাহলে কি কিয়েভের স্বাধীনতার পথে ছায়া পড়ছে? শান্তি আসবে, তবে তার বিনিময়ে হারাতে হবে সার্বভৌমত্ব? ট্রাম্পের কণ্ঠে ছিল কার্যকারিতার স্বর। আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল, কিন্তু একই সঙ্গে তিনি স্বীকারও করলেন, কিছু বড় অমীমাংসিত ইস্যু এখনো রয়ে গেছে। এ যেন দাবার বোর্ডে ঘুঁটি সাজানো আছে, কিন্তু শেষ চাল এখনো হয়নি। যৌথ সংবাদ সম্মেলনের দৃশ্য ছিল অদ্ভুত। পুতিন প্রায় 8 মিনিট ধরে কথা বললেন, আর ট্রাম্প, যিনি সাধারণত ঘন্টার পর ঘন্টা ধরে নিজের সাফল্য গিয়ে যান, আজ মাত্র 4 মিনিটেই শেষ করলেন। 4 মিনিট, যেন তিনি ইচ্ছে করেই রেখে গেলেন অসমাপ্তির রহস্য। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বললেন, আমি এখন কিছু ফোন কল শুরু করব। ন্যাটো, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জানাবো কি হয়েছে। কিন্তু তিনি নাম নিলেন শুধু মার্কো রুবিও আর স্টিভ উইটকফের মতো কূটনৈতিক সৈনিকদের। বিশ্ব ভাবছে, আসল কাহিনী কি তবে এই ফোন কলের ভেতরেই লুকিয়ে আছে? সমাপ্তি। আলাস্কার ঠান্ডা রাত শেষে যখন সূর্য উঠবে, তখন হয়তো ইউক্রেনের আকাশে নতুন রং দেখা যাবে, কিন্তু সেই রং শান্তির নাকি আত্মসমর্পণের এখনো কেউ জানে না। আজকের বৈঠক একদিকে দিল আশার আলো, অন্যদিকে ফেললো শঙ্কার ছায়া। শান্তির পথে কিছুটা অগ্রগতি হয়েছে বটে, কিন্তু ইউক্রেনের স্বাধীনতা বিসর্জন দিয়ে কোনো শান্তি কি সত্যিই শান্তি হতে পারে? ট্রাম্প পুতিন বৈঠকের পর একটাই প্রশ্ন বাতাসে ভাসছে, এটা কি নতুন শান্তির গল্পের শুরু, নাকি কেবল আরেকটি রহস্যময় অধ্যায়ের প্রথম পাতা? ভোরের আগে রাত সব সময় ঘন হয়। গাজা দখলের ঘোষণা দেওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী IDF অদৃশ্য আতঙ্কে কাঁপছে, আর এই ভয়ের নাম ইরান। তেহরান শুধু সতর্কবার্তায় দেয়নি, এমন এক ছায়া ফেলেছে যে ইসরায়েলের সর্বোচ্চ সামরিক সদর দপ্তরগুলোতে এখন দিনরাত নিজেদের নিরাপত্তা মাপছে। সব শুরু হয় 10 আগস্টের পর। সেদিন ইরান স্পষ্ট ভাষায় জানায়, গাজা দখলের চেষ্টা মানে হবে ফিলিস্তিন মুছে ফেলা, আর তার জবাব হবে আগের চেয়ে বড় প্রতিশোধ। তেহরানের এই হুঁশিয়ারি যেন বজ্রপাতের মতো লাগে তেল আবিবে। সেনাপ্রধান ইয়াল জামির হঠাৎ আদেশ দেন, সব শীর্ষ সদর দপ্তরে আকস্মিক পরিদর্শন হবে, পরীক্ষা হবে, যুদ্ধ শুরু হলে কিভাবে তারা টিকে থাকবে। এই গোপন মহড়ার কোড নাম ডন, মানে ভোর। কিন্তু এর আসল উদ্দেশ্য রাত নামার আগে ইরানের ছায়া থেকে বাঁচার প্রস্তুতি নেওয়া। রিপোর্ট বলছে, মহড়ায় এমন সব আচমকা দৃশ্য সাজানো হচ্ছে যেন একই সঙ্গে একাধিক যুদ্ধক্ষেত্র জ্বলে ওঠে, উত্তর থেকে দক্ষিণ, সাগর থেকে আকাশ। IDF এর উপপ্রধান তামির ইয়াদাই এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন। এমনকি সেনা রেডিও নিজেই স্বীকার করেছে, গাজা আক্রমণের প্রস্তুতি তার সময় কেড়ে নিয়েছে। পর্দার আড়ালে আরেকটি ভয় তাড়া করছে IDF কে। ইরানের সামরিক নেটওয়ার্ক শুধু সীমান্তে নয়, দূরবর্তী ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম, এমন ধারণা গেঁথে গেছে তাদের মাথায়। আর ইরান জানিয়ে দিয়েছে, প্রয়োজন হলে তারা বহুমুখী যুদ্ধক্ষেত্র একসঙ্গে জ্বালিয়ে দিতে পারবে।
ইতিহাস সাক্ষী, ইরানের প্রতিরোধ ক্ষমতা শুধু কথায় সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের বহু সংঘর্ষে তারা দেখিয়েছে প্রয়োজন হলে আঘাত কতটা নির্ভুল হতে পারে। ঠিক এই কারণেই গাজা দখলের আগেই আইডিএস নিজেদের ঘাঁটিকে লক করে দিচ্ছে, যেন আকাশ, মাটি, সমুদ্র কোনো দিক থেকে শত্রু ঢুকতে না পারে। তবে গল্পে টুইস্ট এখানে, যুদ্ধের আগুন শুধু সীমান্তে নয়, ইসরায়েলের ভেতরেও ছড়িয়ে পড়ছে। গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দেশেই সমালোচনা বাড়ছে। অনেকে বলছে এই অভিযান শুধু গাজাকে নয়, ইসরায়েলের নিজস্ব নিরাপত্তাকেও হুমকিতে ফেলবে। কারণ 50 জন বন্দী, জীবিত ও মৃত, এখনো গাজার ভেতরে আছে। আক্রমণ শুরু হলে তাদের পরিণতি হতে পারে ভয়াবহ। বাইরের দুনিয়াও চুপ নেই, আন্তর্জাতিক মহল একের পর এক সতর্কবার্তা দিচ্ছে, কিন্তু তেল আবিব কি থামবে? ইরান অপেক্ষা করছে, নীরব কিন্তু প্রস্তুত। আর ইসরায়েল জানে প্রথম গুলি ছোড়া মাত্রই সেই প্রতীক্ষা পরিণত হবে ঝড়ে। এই লড়াই শুধু গাজা দখলের নয়, এটা হবে মধ্যপ্রাচ্যের শক্তি ও ইচ্ছা শক্তির এক চূড়ান্ত পরীক্ষা। 2025 সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5 দফা পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়। ষষ্ঠ দফা আলোচনার কয়েকদিন আগে ইসরায়েল ইরানে বিমান ও ড্রোন হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ভারী বোমা হামলা চালায়। পরবর্তীতে আলোচনা ভেস্তে যায়। ইরানের কেরমানের আকাশে তখনও সূর্য ওঠেনি, হঠাৎই মাটি কেঁপে উঠল। মুহূর্তে ঘুম ভাঙল ইরানের দক্ষিণাঞ্চলের মানুষের। রিক্টার স্কেলে মাত্রা 5.1, কিন্তু এই কম্পন শুধু মাটি নয়, কাঁপিয়ে দিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকও। প্রশ্ন ছুড়ে দিল এক ধাক্কায়, এটা কি কেবল প্রাকৃতিক ভূমিকম্প, নাকি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে আর তারই পরীক্ষা চালানো হলো এই জনহীন মরুভূমিতে? এর আগে ইরানের উত্তরাঞ্চল সেমনানে ভূমিকম্প হয়েছিল। সেই এলাকায় রয়েছে ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স ও স্পেস সেন্টার। এবার দক্ষিণের কেরমানে কাঁপন ধরা পড়লে ঠিক সেই জায়গায় যেখানে ইরানি রিভলিউশনারি গার্ডের একটি শিবির আর ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্র আছে। এ যেন কাকতালীয় নাকি লুকানো এক সংকেত, বুঝে উঠতে পারছে না কেউ। আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য বলছে কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার নিচে। বিশেষজ্ঞরা জানেন ভূমিকম্প হতে পারে প্রাকৃতিক কারণে, কিন্তু মাটির তলায় যদি বড় আকারের বিস্ফোরণ ঘটে, যেমন পারমাণবিক পরীক্ষায় হয়, তাহলেও একই রকম কাঁপন তৈরি হয়। তারা বলেন পারমাণবিক বিস্ফোরণজনিত কম্পন ও প্রাকৃতিক ভূমিকম্প আলাদা করে বোঝা সম্ভব, কিন্তু প্রমাণ এখনো মেলেনি। তবুও পশ্চিমা মহল বহুদিন ধরে যে অভিযোগ তুলছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এই ভূমিকম্পের পর আবারও নতুন করে তা ঘুরে ফিরে আসছে। ঘটনাক্রম সন্দেহ উস্কে দিচ্ছে। গত 13 জুন ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন। ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। এরপর 22 জুন ভোরে আমেরিকার B-2 বোমারু বিমান বোমা বর্ষণ করে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে। ওয়াশিংটনের দাবি তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে তেমন ক্ষতি হয়নি, কিন্তু তেহরানের কণ্ঠে ছিল দৃঢ়তা, আমরা আমাদের কর্মসূচি থামাবো না, কারণ এটি শান্তিপূর্ণ। কিন্তু শান্তিপূর্ণতার আড়ালে কি সত্যিই চলছে গোপন প্রস্তুতি? কেরমানের কম্পন কি সেই প্রস্তুতির প্রতিধ্বনি? ইতিহাস বলে ইরান ভূমিকম্প প্রবণ দেশ। বছরে প্রায় 20,000 ভূমিকম্প হয়, যার মধ্যে 15 থেকে 16টির মাত্রা 5-এর ওপরে থাকে। কিন্তু কাকতালীয়ভাবে সামরিক স্থাপনার কাছাকাছি বড় কম্পন, তাও ইসরায়েল ও আমেরিকার হামলার পরপরই, এটা উপেক্ষা করা সহজ নয়। পশ্চিমা মহল শঙ্কিত ইরান হয়তো ইতিমধ্যেই এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে তারা চাইলে কয়েকদিনের মধ্যে অস্ত্র পরীক্ষা চালাতে পারে। আর যদি সত্যি হয়ে থাকে, তবে এর প্রতিধ্বনি শুধু কেরমানেই নয়, পেন্টাগনের মিটিং রুম, তেল আবিবের যুদ্ধকক্ষ, এমনকি রিয়াদের প্রাসাদেও কাঁপন তুলবে। ইরান এখনো চুপ, কিন্তু নীরবতাও এক ধরনের উত্তর। হয়তো আয়াতুল্লাহ খামেনি জানেন যত কম তারা বলে, তত বেশি দুশ্চিন্তায় ভোগে তাদের শত্রুরা। কেরমানের এই ভূমিকম্প তাই হয়তো কেবল ভূগোলের গল্প নয়, এটি ভূ রাজনীতির নতুন অধ্যায়, যেখানে মাটির নিচের কাঁপন, আকাশের শত্রু আর তেহরানের অবিচল শক্তি মিলেমিশে তৈরি করছে ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন। ইরান কি প্রস্তুত হয়ে গেছে পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের জন্য? যে গোপন ফোন কল মধ্যপ্রাচ্যের ইতিহাস পাল্টে দিল। যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা রণক্ষেত্রে ছিল না, ছিল রিয়াদের এক শীতাতপ নিয়ন্ত্রিত রাজপ্রাসাদে। পেন্টাগন থেকে আসা একটি টপ সিক্রেট ফোন কলের অপর প্রান্তে ছিল চরম আকুতি। ইসরায়েলের আকাশসীমা তখন ইরানের ক্ষেপণাস্ত্রের আগুনে জ্বলছে, আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী খুব করে চাইছে তাদের নিজেদেরই বিক্রি করা অস্ত্র ধার দেওয়ার জন্য। কিন্তু অপর প্রান্ত থেকে যে উত্তরটি এসেছিল তা ছিল পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী, 'এক অবিশ্বাস্য না'।
গত জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় এক অভূতপূর্ব দৃশ্য দেখেছিল বিশ্ব। ইসরায়েলের গর্ব আয়রন ডোম থেকে শুরু করে মার্কিন থার্ড এবং অ্যারো ডিফেন্স সিস্টেম সবকিছুকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল ইরানের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বৃষ্টির মতো ছুটে আসা এই ক্ষেপণাস্ত্র রুখতে গিয়ে ইসরায়েল এবং পেন্টাগনের ভান্ডার প্রায় শূন্য হয়ে আসে। মার্কিন রণতরী থেকে ছোড়া SM-3 মিসাইলও এই আগুনের বৃষ্টি থামাতে পারছিল না। ঠিক তখনই চরম হতাশার মুহূর্তে যুক্তরাষ্ট্র তার পুরনো মিত্র সৌদি আরবের দ্বারস্থ হয়। অনুরোধটি ছিল সহজ, ইসরায়েলকে বাঁচাতে আপনাদের হাতে থাকা মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো ধার দিয়ে। যুক্তরাষ্ট্র বোঝানোর চেষ্টা করে ইরান শুধু ইসরায়েল নয়, সৌদি আরবের জন্য হুমকি। কিন্তু রিয়াদ সেই অনুরোধে কর্ণপাত করেনি। সৌদি আরবের এই না কোনো আবেগপ্রসূত সিদ্ধান্ত ছিল না, ছিল বরফ শীতল এক হিসাবের ফল। প্রথমবারের মতো সৌদি শাসকরা নিজের চোখে দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিরাপত্তা প্রতিশ্রুতির দেয়াল কতটা ঠুনকো। তারা দেখছিল যে ইসরায়েলকে অপ্রতিরোধ্য ভাবা হতো, ইরানের বুদ্ধিদীপ্ত কৌশলের সামনে তার প্রযুক্তিগত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ইরান কেবল ক্ষেপণাস্ত্র ছুটছিল না, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে এমন পরিমাণে হামলা চালাচ্ছিল যা প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়েছিল। সৌদি আরব বুঝতে পেরেছিল আজ যদি তারা ইসরায়েলকে বাঁচাতে নিজেদের অস্ত্র তুলে দেয়, তাহলে কাল ইরানের পরবর্তী লক্ষ্যবস্তু হবে রিয়াদ এবং তাদের রক্ষা করার মতো কেউ থাকবে না। এই একটি ঘটনাই ওয়াশিংটনের প্রতি তাদের বিশ্বাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতও একই পথ অনুসরণ করে। ইরান এই সংঘাতে শুধু ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে আঘাত হানেনি, তারা তার চেয়েও বড় কিছু অর্জন করেছে। তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্ষমতার মিথকে ভেঙে দিয়েছে। এই যুদ্ধ প্রমাণ করেছে ইরানের সামরিক শক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকার সবচেয়ে কাছের মিত্ররাও এখন নিজেদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর ভরসা করতে ভয় পাচ্ছে। সুতরাং ইরানের সবচেয়ে বড় জয় কোনো শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানা নয়, বরং রিয়াদ এবং আবু ধাবির রাজপ্রাসাদে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভাষা সামনে এক নতুন সূর্যোদয় ঘটানো, যেখান থেকে জন্ম নিয়েছে এক নতুন অধ্যায়, যেখানে আরব দেশগুলো নিজেদের পথ নিজেরাই তৈরি করবে, ওয়াশিংটনের কথায় নয়। বুরকিনা ফাসো আফ্রিকার বুকে এক ছোট্ট দেশ, যা একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল। শত শত বছর ধরে লুণ্ঠিত হয়েছে এর খনিজ সম্পদ, আর সাধারণ মানুষের জীবন কেটেছে চরম দারিদ্র্যে। কিন্তু হঠাৎ করেই যেন এক নতুন ভোরের আগমন ঘটেছে। মাত্র 37 বছর বয়সী এক সামরিক নেতা ইব্রাহিম ট্রাওরে, যিনি নিজের দেশের মানুষকে দারিদ্র্যের অন্ধকার থেকে টেনে তুলে এনেছেন, তিনি এখন পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। 3 বছরেই 1912 বার হত্যা চেষ্টার শিকার হয়েছেন তিনি। ইব্রাহিম ট্রাওরে একজন সাধারণ সৈনিক থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তিনি এমন একজন নেতা যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, যা তার কাজের মধ্য দিয়ে প্রমাণিত। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও কোনো বেতন নেন না, শুধুমাত্র একজন ক্যাপ্টেন হিসেবে তার মাসিক $513 বেতনই গ্রহণ করেন। সামরিক উর্দি তার একমাত্র পোশাক, যা দিয়ে তিনি বোঝাতে চান তিনি জনগণের সেবক, শাসক নন। তার মূল লক্ষ্য ছিল দেশকে বিদেশি প্রভাব মুক্ত করা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। কেন তিনি পশ্চিমা বিশ্বের চক্ষুশূল? ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সাহসী পদক্ষেপ নিতে শুরু করেন, যা পশ্চিমা দেশগুলোকে অস্বস্তিতে ফেলেছে। ফ্রান্সের প্রভাব কমানো। প্রথমত তিনি ফ্রান্সের সেনাবাহিনীকে বুরকিনা ফাসো থেকে বিতাড়িত করেন। দীর্ঘদিন ধরে ফরাসি সেনারা নিরাপত্তার অজুহাতে সেখানে ঘাঁটি গেড়েছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল দেশের খনিজ সম্পদ রক্ষা করা। ট্রাওরে এই ভণ্ডামি উন্মোচন করে ফরাসি সেনাদের 1 মাসের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেন। সোনা, লিথিয়াম, ইউরেনিয়াম সহ প্রাচুর্য সম্পদের দেশ বুরকিনা ফাসো। 1919 থেকে ফ্রান্সের উপনিবেশ ছিল এটি। ফ্রান্স 60 বছরের বেশি সময় ধরে এই দেশটির সম্পদ লুট করেছে, সাধারণ মানুষকে ধ্বংস করেছে, সেনাবাহিনীতে জোর করে পাঠিয়েছে। 1960 সালে স্বাধীন হলেও ফ্রান্সের দখলে ছিল দেশটির অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তা। দেশটিতে সেনাবাহিনীর শক্তি ছিল না, তাই ফ্রান্সের সেনারা রক্ষা করে আসছিলেন। এই অবস্থায় দেশের ভেতর জঙ্গিবাদ ও দুর্নীতি বেড়ে গেলেও ফ্রান্সের আগ্রাসন চলতে থাকলো। এখানেই বড় মোড় আসে 2022 সালে, যখন মাত্র 34 বছর বয়সী ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা গ্রহণ করেন। তিনি ফরাসি সেনাদের বুরকিনা ফাসো থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। রাশিয়া, চীন ও তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ আনেন, দেশের সিকিউরিটি, অর্থনীতি ও কৃষিকে নতুন রূপ দেন।
অর্থনৈতিক স্বাধীনতা। ট্রাওরে দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বিদেশি কোম্পানির হাতে থাকা সোনার খনিগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং খনিজ সম্পদের উপর সরকারের অংশীদারিত্ব 10 থেকে 12% থেকে 25% উন্নীত করেছেন। এর ফলে সরকারের আয় অনেক বেড়েছে। CFA ফ্রাঙ্ক ত্যাগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তিনি CFA ফ্রাঙ্ক থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। এই মুদ্রা ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স দীর্ঘদিন ধরে 14টি আফ্রিকান দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে আসছে। ট্রাওরে এই ব্যবস্থাকে একটি আধুনিক উপনিবেশবাদ বলে চিহ্নিত করেছেন এবং আফ্রিকান দেশগুলোকে একজোট হয়ে নতুন মুদ্রা চালুর আহ্বান জানিয়েছেন। সামরিক ও কূটনৈতিক সম্পর্ক পরিবর্তন। ট্রাওরে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমিয়ে রাশিয়া, চীন ও তুরস্কের মতো দেশের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছেন। রাশিয়া থেকে তিনি আধুনিক ড্রোন ও সামরিক সরঞ্জাম আমদানি করছেন এবং তাদের প্রশিক্ষকদের দিয়ে নিজ দেশের সেনাবাহিনীকে উন্নত করছেন। বুর্কিনা ফাসোর নতুন সূর্যোদয়। ট্রাওরের নেতৃত্বে মাত্র 2 বছরে বুর্কিনা ফাসোর জিডিপি 17 থেকে 18% বৃদ্ধি পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ চরম দারিদ্র্য থেকে উঠে এসেছে। দেশের পার ক্যাপিটা ইনকাম $861 থেকে বেড়ে $911 পৌঁছেছে। তিনি কৃষি, অবকাঠামো এবং শিক্ষার মতো মৌলিক খাতে ব্যাপক পরিবর্তন এনেছেন। দেশের রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল এবং পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ দ্রুত গতিতে চলছে, যা স্বাধীনতার 60 বছরেও সম্ভব হয়নি। ইব্রাহিম ট্রাওরে শুধু বুর্কিনা ফাসো নয়, বরং পুরো আফ্রিকার জন্য এক নতুন আশার প্রতীক হয়ে উঠেছেন। যখন পুরো আফ্রিকা তাকিয়ে আছে তার প্রতি, যে দেশের 80% মানুষের ভাগ্য বদলাচ্ছে, অভিযোগ উঠেছে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, তাকে হত্যা করতে চায়। কারণ ইব্রাহিম ট্রাওরে তাদের উপনিবেশবাদী স্বার্থ ভেঙে দিয়েছে। বুর্কিনা ফাসো এখন ফ্রান্সের হাতের পুতুল নয়, বরং আফ্রিকার স্বাধীনতার নতুন প্রতীক। বৃহত্তর ইসরায়েল। নেতানিয়াহুর স্বপ্ন আরব বিশ্বের দুঃস্বপ্ন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উঠেছে এক অন্ধকার ছায়া। এই ছায়ার নাম বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেন আরেকটি যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু এবার গুলি বা ক্ষেপণাস্ত্র নয়, তার অস্ত্র হলো স্বপ্ন। এক এমন স্বপ্ন যা ফিলিস্তিন, জর্ডান, এমনকি মিশরের সার্বভৌমত্বকে গ্রাস করতে চায়। বৃহত্তর ইসরায়েল। তেল আবিবে এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সরাসরি না বললেও তার কথায় স্পষ্ট, গাজা ও পশ্চিম তীরের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ চান তিনি। জর্ডান একে বলেছে ভ্রান্ত উস্কানি, জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদা কঠোর ভাষায় জানান, এ ধরনের বক্তব্য ফিলিস্তিনের অধিকার মুছে দিতে পারবে না, বরং সংখ্যাকে আরো উস্কে দেবে। কিন্তু এখানেই শেষ নয়। নেতানিয়াহুর পরিকল্পনা যেন খলনায়ককেও হার মানায়। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে ফাঁকা করে ফিলিস্তিনিদের পাঠিয়ে দিতে চান বিশ্বের দরিদ্রতম দেশ দক্ষিণ সুদানে। ইতোমধ্যেই এই নিয়ে আলোচনা শুরু হয়েছে ইসরায়েল ও দক্ষিণ সুদানের মধ্যে। যুক্তি, স্বেচ্ছা অভিবাসন, বাস্তব জোরপূর্বক উচ্ছেদ। হামাসের বিরুদ্ধে 22 মাসের লাগাতার হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সব ভেঙে পড়েছে। এই ধ্বংসের মাঝেই ইসরায়েল সুযোগ দেখছে যেন যুদ্ধের ধোঁয়ার আড়ালে ভূখণ্ড খালি করে ফেলা যায়। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে 6 জন সংশ্লিষ্ট ব্যক্তি নিশ্চিত করেছেন ইতোমধ্যে দক্ষিণ সুদানের সঙ্গে কথাবার্তা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মানুষকে এক যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে আরেক যুদ্ধবিধ্বস্ত এলাকায় পাঠানো হবে। দক্ষিণ সুদানও তো যুদ্ধ, দুর্ভিক্ষ ও দারিদ্র্যের শিকার। মানবাধিকার কর্মীরা বলছেন এটি এক অমানবিক ষড়যন্ত্র যা আন্তর্জাতিক আইনকে উপহাস করছে। ট্রাম্প একসময় গাজার জনগণকে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন। নেতানিয়াহু এখন সেটাকেই নিজের রাজনৈতিক অস্ত্র বানাতে চাইছেন। তিনি বলেন, আমার জানা যুদ্ধ আইনের অধীনে সঠিক কাজ হলো জনগণকে এলাকা ছাড়তে দেয়া, তারপর শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করা। কিন্তু ছাড়তে দেয়া আর ছাড়তে বাধ্য করা, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর এই পার্থক্যই ইসরায়েলকে সমালোচিত করেছে। দক্ষিণ সুদানের জন্যও এই চুক্তি কূটনৈতিক সুবিধা বয়ে আনতে পারে। অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ইসরায়েলের কাছ থেকে আর্থিক সহায়তা, নিরাপত্তা ও আন্তর্জাতিক মিত্রতা পেতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবার ছকে এক নতুন চাল, যেখানে ফিলিস্তিনি জনগণ কেবল ঘুঁটি। গাজার আকাশে ধোঁয়া, রাস্তায় ধ্বংসস্তূপ, আর কোথাও এক অফিস ঘরে নেতানিয়াহু নীরবে মানচিত্রের সীমানা টেনে দিচ্ছেন। ফিলিস্তিনের নাম মুছে দিয়ে লিখছেন গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা বলছে তাদের ঘরবাড়ি, মাটি, অতীত সব ছিনিয়ে নেওয়া হচ্ছে। জর্ডান ও আরব বিশ্ব বলছে এটি কেবল এক দেশের বিরুদ্ধে নয়, সমগ্র অঞ্চলের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু নেতানিয়াহুর কাছে এই লালসা এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশন, আর এই মিশনের ছায়ায় গাজার আকাশ আরও অন্ধকার হয়ে উঠছে।
গাজায় ধ্বংসযজ্ঞ, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির হুঙ্কার ও মুসলিম বিশ্বের দোটানা। রাত গভীর, মধ্যপ্রাচ্যের আকাশে তখনও জ্বলছে পুরনো এক যুদ্ধের আগুন, যার শিখা এসে পড়েছে গাজার মাটিতে। এই আগুন শুধু ঘরবাড়ি পোড়াচ্ছে না, পোড়াচ্ছে মানবিকতা, গুড়িয়ে দিচ্ছে আশা। আর এই আগুন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই তেহরানের মসনদ থেকে ভেসে এলো এক হুঙ্কার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ থেকে বেরিয়ে আসা সেই তীক্ষ্ণ শব্দগুলো যেন তীরের ফলার মতো বিঁধছে মুসলিম বিশ্বের কর্ণকুহরে। এ কোনো সাধারণ বিবৃতি নয়, এ যেন এক আলটিমেটাম, এক চরম হুঁশিয়ারি। তার এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে খামেনি যেন সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুসলিম দেশগুলোর প্রতি। তার বার্তা স্পষ্ট, গাজায় নীরব থাকার সময় এখন নয়। এই বাক্যটি শুধু একটি শব্দ সমষ্টি নয়, এটি যেন এক নীরব বিস্ফোরণ। তিনি বলছেন, যদি কোনো মুসলিম সরকার যে কোনো রূপে ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে এবং ফিলিস্তিনি সাহায্য বন্ধ করে, তাহলে অপমানের চিরস্থায়ী চিহ্ন তাদের সুনামকে কলঙ্কিত করবে। এই কথাগুলো কোনো সাধারণ কূটনৈতিক ভাষার মারপ্যাচ নয়, এ যেন এক অভিশাপের বাণী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কাপুরুষতার ইতিহাস লিখে রাখবে। গাজার পরিস্থিতি তখনও ভয়াবহ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা ছিল স্পষ্ট, ক্ষুধার্ত, দুর্বল আর অসুস্থতায় ধুঁকতে থাকা গাজার হাসপাতালগুলো মৃত্যুপুরীতে পরিণত। শত শত মানুষ মৃত্যুর মুখে, অথচ আন্তর্জাতিক মহলের নীরবতা যেন পাথর চাপা দিয়ে রেখেছে মানবিকতার কণ্ঠস্বরকে। জাতিসংঘের কণ্ঠ থেকেও ভেসে এসেছিল একই আর্তনাদ, জরুরি সাহায্য ছাড়া ফিলিস্তিনিরা অনাহারের মুখোমুখি। এমন এক পরিস্থিতিতে খামেনির এই হুঙ্কার যেন নিভে যাওয়া প্রদীপে হঠাৎ এক ঝলক আলোর শিখা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছাড়লেন না, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অনাহার চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন তিনি। এমনকি সাহায্য বিতরণ স্থানগুলোকে মৃত্যুর ফাঁদ হিসেবে আখ্যায়িত করে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই দায়ী করলেন। আরাকচি শুধু অভিযোগ করেই থামলেন না, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলে গাজায় গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় জরুরি OIC শীর্ষ সম্মেলনের আহ্বান জানালেন। তার এই পদক্ষেপ যেন মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন করে জোট বাঁধার ইঙ্গিত। এ যেন এক নীরব প্রস্তুতি, যা হয়তো গাজায় রক্তক্ষয় বন্ধ করার জন্য নতুন কোনো আন্দোলনের জন্ম দেবে। পরিস্থিতি এতটাই জটিল যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের যুদ্ধে 58,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের সাক্ষী। প্রশ্ন হলো, খামেনির এই হুমকি কি মুসলিম বিশ্বের ঘুম ভাঙাতে পারবে, নাকি এই হুঙ্কারও অন্যান্য প্রতিবাদের মতো নীরবতায় ঢাকা পড়ে যাবে? মুসলিম বিশ্বের নেতারা কি এই অপমানের চিরস্থায়ী চিহ্ন নিজেদের গায়ে লাগতে দেবেন, নাকি গাজার জন্য এক হয়ে রুখে দাঁড়াবেন? সময়ের ঘড়ির কাঁটা ঘুরছে, আর প্রতিটি টিকটিকে গাজার মাটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজার আগুন কি সত্যিই মুসলিম বিশ্বের বিবেককে জাগিয়ে তুলবে?